সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। পরিবেশ রসায়নের 12তম লেকচারে তোমাদেরকে স্বাগতম। আজকে আমরা পরিবেশ রসায়নের খুবই গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আলোচনা করব। এই বিষয়গুলোর মধ্যে অবজেক্টিভের জন্য বিষয়গুলো খুবই ইম্পর্টেন্ট এবং সৃজনশীলের জন্য এগুলো মোটামুটি তেমন একটা আসে না, তারপরও যাতে 1 এবং 2 এর জন্য যে সমস্ত বিষয়গুলো আসে সেগুলো আমি আলোচনা করব। এখানে অ্যাসিড ক্ষারের যে মতবাদগুলো রয়েছে সেই মতবাদগুলো আলোচনা করব। তারপর হচ্ছে এখানে বিশেষ করে বেশি সমস্যা হয় তোমাদের অণুবন্ধী অ্যাসিড এবং অণুবন্ধী ক্ষার নির্ণয় করতে, সেই মতবাদগুলো আলোচনা করব এবং লুইস অ্যাসিড, লুইস ক্ষারক কোনটি, কীভাবে হয়, কী জন্য হয়, কেন হয়, সেগুলো ইনশাল্লাহ আলোচনা করব। ঠিক আছে? তো তাহলে আজকে আমরা মূল আলোচনাতে চলে যাই, তাহলে তোমাদের জন্য বিষয়টা সহজ হবে। তারপরে যদি তোমাদের কোনো কনফিউশন থাকে তাহলে আমাকে অবশ্যই জানাবা, যাতে করে তোমাদের কনফিউশনটা দূর হয়ে যায়। তাহলে দেখো, অ্যাসিড এবং ক্ষার সম্পর্কীয় মতবাদ হচ্ছে 3টি। একটি হচ্ছে আর্হেনিয়াস মতবাদ, এটাকে আমরা আর্হেনিয়াস মতবাদ বলি। তো এই আর্হেনিয়াস মতবাদকে আমরা, খেয়াল করো, যে সমস্ত যৌগ জলীয় দ্রবণে H+ আয়ন দান করে তাদেরকে অ্যাসিড বলে। যে সমস্ত যৌগ জলীয় দ্রবণে হাইড্রোক্সিল আয়ন দান করে জলীয় দ্রবণে, তাদেরকে কি বলা হয়? ক্ষারক বলা হয়। এটা আর্হেনিয়াস মতবাদ অনুসারে। তো তাহলে এরপরে ব্রনস্টেড-লরি মতবাদ। ব্রনস্টেড-লরি মতবাদটা কি? ব্রনস্টেড-লরি বলতেছে যে আমি জল টল কিছু বুঝি না, H+ দিলে অ্যাসিড, গ্রহণ করলে ক্ষারক। তার মানে সে বলছে জল টলের কোনো ব্যাপার না, H+ যদি দান করে তাহলে অ্যাসিড, আর H+ যদি গ্রহণ করে, কোনো যৌগ যদি H+ আয়ন গ্রহণ করে বা কোনো আয়ন H+ আয়ন গ্রহণ করে, তখন সেটা হচ্ছে কি? দান করলে অ্যাসিড, গ্রহণ করলে ক্ষারক। এটা হচ্ছে ব্রনস্টেড-লরি মতবাদ। ঠিক আছে? তো তাহলে এদের দুজন বিজ্ঞানী, তো একজন ব্রনস্টেড আর একজন লরি, দুজন বিজ্ঞানী এটা আবিষ্কার করেছেন বিধায় এই কারণে এদেরকে ব্রনস্টেড-লরি বলা হয়। অনেক বইতে দেখবা লাউরি লেখা, তো এটা তোমাদের যেভাবে উচ্চারণ করো এটা সমস্যা না। তারপর হচ্ছে লুইসের মতবাদ। আচ্ছা, লুইসের মতবাদ যদি বলতে যাই, তো আমরা একটা জিনিস মনে আসে আমাদের, যে আমরা যখন ক্লাস 9-10-এ পড়েছিলাম, মনে আছে কিনা তোমাদের জানি না, সেটা হচ্ছে যে যখন কোনো যৌগ লিখতাম এখানে এদের 2টা ফোঁটা দেওয়া হতো। তাহলে এই ফোঁটাগুলো কি? এই ফোঁটাগুলো কেন দেওয়া হতো? কারণ এইগুলো লুইসের প্রতীক, এগুলো ইলেকট্রন, অর্থাৎ পরমাণু সর্ববহিষ্ঠ স্তরে যে মুক্ত ইলেকট্রনগুলো থাকতো সেগুলো এই প্রতীক দিয়ে বোঝানো হতো, এই কারণে দিকে লুইসের প্রতীক বলা হয়। তো তাহলে এই লুইসের প্রতীকটা, লুইস মতবাদ হচ্ছে ইলেকট্রনীয় মতবাদ। তাহলে ব্রনস্টেড-লরি মতবাদকে আমরা বলতে পারি প্রোটনীয় মতবাদ বলতে পারি। প্রোটনীয় মতবাদ, এটাকে প্রোটনীয় মতবাদ বলতে পারি, প্রোটনীয় মতবাদ বলতে পারি। তাহলে প্রোটন কেন হয়? তাহলে দেখো H+ আয়ন, তাহলে দেখো H+ আয়নকে প্রোটন বলা হয়। এখন প্রশ্ন হতে পারে এটাকে প্রোটন কেন বলা হয়? তোমরা দেখো, খেয়াল করো, এটাকে প্রোটন কেন বলা হয়? কারণটা হচ্ছে, আমরা জানি হাইড্রোজেনে কি থাকে? একটা ইলেকট্রন থাকে এবং একটা প্রোটন থাকে। তো তাহলে আমাকে বলো, হাইড্রোজেন থেকে একটা ইলেকট্রন চলে গেলে তখন সেটা কি হয় বলো তো? H+ আয়ন হয়। তো H+ আয়ন মানে কি? একটা প্রোটন থাকা। তো এই কারণে H+ আয়নকে কি বলা হয়? প্রোটন বলা হয়, মনে থাকে যাতে। এই কারণে এটাকে প্রোটনীয় মতবাদ, অর্থাৎ H+ আয়ন দান করলে অ্যাসিড, গ্রহণ করলে ক্ষার, এটাকে প্রোটনীয় মতবাদ বলা হয়। তাহলে দেখো লুইসের মতবাদ, তাহলে এক জোড়া ইলেকট্রন যদি কেউ দান করে তখন সেটাকে ক্ষারক বলে, আর এক জোড়া ইলেকট্রন যদি কেউ গ্রহণ করে তখন সেটাকে বলা হয় অম্লীয়। তাহলে গ্রহণ করলে অম্লধর্মী আর দান করলে ক্ষারধর্মী। দেখো, সোর আর সোরাখাসিয়ত কিন্তু এক কথা না। সোর মানে যে চুরি করে, আর সোরাখাসিয়ত যে সোরের মতো আচরণ করে। আসলে এটাই হচ্ছে প্রকৃতপক্ষে অ্যাসিড ক্ষারের প্রকৃত মতবাদ, এটা জলীয় দ্রবণে। আর এই দুইটা কিন্তু অনুসারে মানে বলা যায়, তার মানে এদেরকে অম্লধর্মী বা ক্ষারধর্মী বলা হয়, মানে আচরণ করে অ্যাসিডের মতো। উইদাউট H+ আয়ন ইউ ক্যান নট সে দ্যাট দিস ইজ অ্যাসিড। উইদাউট H+ আয়ন ইউ ক্যান নট সে দ্যাট দিস ইজ অ্যাসিড, ইউ ক্যান সে দ্যাট দিস ইজ অ্যাসিডিক, মানে অ্যাসিডের মতো আচরণ করে। সো এই মতবাদগুলো অ্যাসিডিক মানে প্রকৃত অ্যাসিড না, মানে অ্যাসিডের মতো আচরণ করে, এটা মাথায় রাখবা আর কি এইগুলো। ঠিক আছে? তো আসল মতবাদ কিন্তু এটাই। সো এটা এখন আমরা জানবো বিস্তারিতভাবে, এই জিনিসগুলো বিস্তারিতভাবে জানবো, আসো। তো তাহলে এবার আমরা আর্হেনিয়াস মতবাদে কিছুক্ষণ আগে তোমাদেরকে বলেছি, তাহলে তোমরা এখানে কি লিখতে পারো? যে সমস্ত যৌগ জলীয় দ্রবণে H+ আয়ন দান করে তাদেরকে কি বলা হয়? অ্যাসিড বলা হয়। আমি সহজে লিখছি, যে সকল যৌগ বা আয়ন বা মূলক জলীয় দ্রবণে H+ দান করে তাকে অম্ল বা অ্যাসিড বলে। তো তাহলে এখানে আমাকে দেখো, এই খেয়াল করো, আমি একটা যদি উদাহরণ আমি দেবো, তারপর আমি এখানে দিচ্ছি যে এই HCl আয়ন, এটা যদি পানির সাথে বিক্রিয়া করে, H2 সাথে বিক্রিয়া করে, তাহলে এটা হচ্ছে যে, এটা যদি আমি বলি গ্যাসীয় HCl, গ্যাসীয় আয়নটা, আর এটা লিকুইড যদি হয়, তাহলে দেখো এই H+ আয়ন সেটা অ্যাকোয়াস, আর প্লাস Cl- সেটাও অ্যাকোয়াস। তো তাহলে এখানে এই জলীয় দ্রবণে H+ আয়ন দান করেছে, সেই কারণে সেটা অ্যাসিড। এটা জলীয় দ্রবণে, জল তো থাকতে হবে। ঠিক আছে? তো তাহলে ক্ষারক, যে সমস্ত যৌগ লিখতে পারি, যে সকল
যৌগ বা আয়ন বা মূলক একই কথা। তাহলে জলীয় দ্রবণে OH আয়ন দান করে, হাইড্রোক্সিল আয়ন দান করে, যে OH আয়ন দান করে, OH আয়ন দান করে তাদেরকে ক্ষারক বলে। তো তাহলে এখানে যদি আমি NaOH দিই, এই NaOH এটা সলিড, এটা যদি H2 এর সাথে বিক্রিয়া করে তাহলে দেখো এই Na প্লাস অ্যাকোয়াস প্লাস OH মাইনাস এটা অ্যাকোয়াস। তাহলে এটাকে আমরা কি বলতে পারি? ক্ষারক বলতে পারি, ঠিক আছে। আর ক্ষারক আর ক্ষারের মধ্যে একটা ডিফারেন্স আছে। যে সকল ক্ষারকসমূহ পানিতে দ্রবীভূত হয় তাদেরকে ক্ষার বলে। তো আমরা জানি সকল ক্ষারই ক্ষারক, কিন্তু সকল ক্ষারক ক্ষার না, এটা ক্লাস 8-এ তোমরা পড়েছো, এটা মাথায় রাখবা। সো ক্ষারটা হচ্ছে ক্ষারকের একটা অংশ, এটা মনে রাখবা। ক্ষারটা হচ্ছে ক্ষারকের একটা অংশ, এটা মাথায় রাখবা। আচ্ছা, এবার আসো আমরা এই আর্হেনিয়াস মতবাদের আমরা দেখবো, এই তোমার সাফল্যটা দেখবো। খেয়াল করো, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা তোমরা খাতায় নোট করে নাও। আর্হেনিয়াস মতবাদ, তাহলে জলীয় দ্রবণে দেখো, জলীয় দ্রবণে যে আর্হেনিয়াসের মতবাদটা জলীয় দ্রবণে অম্লক্ষারকের বিভিন্ন বিক্রিয়ার ব্যাখ্যায় আর্হেনিয়াসের তত্ত্ব খুবই কার্যকর। তাহলে এই শক্তিশালী অ্যাসিড এবং ক্ষারের বিক্রিয়ার ফলে আমরা জানি তীব্র অ্যাসিড তীব্র ক্ষারের ফলে কি তৈরি হয়? পানি, এবং কি তৈরি হয়? লবণ তৈরি হয়। তাহলে এক অণু পানি মানে প্রতি অণু পানি তৈরি হওয়ার জন্য যে শক্তি উৎপন্ন হয় সেটা কত? 57.34 কিলোজুল পার মোল, এটা উৎপন্ন হয়। তো এটা খুব সহজে আর্হেনিয়াস মতবাদ অনুসারে ব্যাখ্যা করা যায়, ঠিক আছে। আর আরেকটা বিষয়, অ্যাসিডের যে বিয়োজন ধ্রুবক, যে Ka এবং Kb, এই যে বিয়োজন ধ্রুবকের মান আমরা তোমাকে পড়িয়েছিলাম চতুর্থ অধ্যায়ে কেমিস্ট্রি ফার্স্ট পেপারের যে রাসায়নিক পরিবর্তন যে চ্যাপ্টারটা ছিল সেখানে আমরা পড়িয়েছিলাম যে Ka এবং কি Kb, অর্থাৎ অ্যাসিডের বিয়োজন ধ্রুবক এবং ক্ষারের বিয়োজন ধ্রুবকের মান এটা থেকে সহজে নির্ণয় করা যায়। তো আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিই যেটা কীভাবে নির্ণয় করে। যেমন মনে করো আমি একটা সহজভাবে যদি একটা লিখি, যেমন চতুর্থে দেখেছিলাম, যেমন CH3 COOH, এটা যখন উভধর্মী হয় তাহলে এখানে দেখো H প্লাস প্লাস CH3 COO মাইনাস। তো তাহলে এই K সমান হবে কি? K ইজ ইকুয়াল টু, তাহলে দেখো ওই উৎপাদের ঘনমাত্রা ডিভাইড বাই যে H প্লাসের ঘনমাত্রা এবং CH3 দেখো CH3 COO মাইনাস এটার ঘনমাত্রা দেখো ডিভাইড বাই CH3 COOH। তো তাহলে দেখো এই K অর্থাৎ উৎপাদের ঘনমাত্রার গুণফল এবং বিক্রিয়কের ঘনমাত্রার গুণফল, বিক্রিয়কের ঘনমাত্রার গুণফল ডিভাইড বাই বিক্রিয়কের ঘনমাত্রার গুণফলের যে ঘনমাত্রার যে অনুপাতটা আছে, তাহলে সেটাকে K বলা হয়। ঠিক ক্ষারের ক্ষেত্রেও সেম, Kb, এটাকে আমরা মানে অ্যাসিডের বিয়োজন ধ্রুবক বলা হয়, ঠিক আছে। সো Kবির মানটা এটার সাহায্যে সহজে কি করা যায়? নির্ণয় করা যায়। আর এটা এই মতবাদের কিছু কি আছে, তোমার কিছু সীমাবদ্ধতা রয়েছে, আমরা সেই সীমাবদ্ধতাগুলো একটু আলোচনা করব। তাহলে দেখো এই মতবাদের সীমাবদ্ধতাটা কি দেখো, আর্হেনিয়াসের মতবাদটা জলীয় দ্রবণে কার্যকর হলেও কিন্তু অজলীয় দ্রবণে এটা কি না, কার্যকর না। তার মানে পানি ছাড়া, পানির অনুপস্থিতিতে এই মতবাদটা অকার্যকর, এটাই মাথা রাখবা। আর বলছি, পানির অনুপস্থিতিতে এই মতবাদটা কি অকার্যকর, এটা মাথায় রাখতে হবে। আচ্ছা, এরপরে দেখো আরেকটা বিষয় আমি তৃতীয় অধ্যায়ে পড়িয়েছিলাম তোমাদেরকে, যে সেটা হচ্ছে যে যেমন কপার সালফেট, জিঙ্ক সালফেট, ফেরাস সালফেট, অ্যালুমিনিয়াম ক্লোরাইড, এগুলো কিন্তু সবগুলো কিন্তু অম্লধর্মী। তো এখন দেখো এই মতবাদ অনুসারে এগুলো এই সমস্ত যৌগগুলো যখন পানিতে মিক্স করা হয় বা পানিতে দেওয়া হয় তখন এগুলো কিন্তু অম্লের মতো আচরণ করে। তো তাহলে এগুলো কিন্তু এই আর্হেনিয়াস মতবাদ অনুসারে এটা কিন্তু ব্যাখ্যা করা সম্ভব হয় না। এখন আমি তোমাদেরকে এটা বুঝিয়ে দিচ্ছি। যেমন এটা জলীয় দ্রবণ ক্ষারধর্মী, এগুলো আমি তৃতীয় অধ্যায়ে রসায়ন প্রথম পত্রে তৃতীয় অধ্যায়ে তোমাদেরকে পড়িয়েছিলাম, এই জিনিসগুলো আমি আলোচনা করেছিলাম। তো তারপরে আমি আরেকটু আলোচনা করতেছি এগুলো অম্লধর্মী কেন, এটা ক্ষারধর্মী কেন হয়, একটু করে বলে দিই যাতে করে তোমরা 1 নাম্বার 2 নাম্বারের কোয়েশ্চেন আসতে যাতে আনসার করতে পারো। যেমন কপার সালফেট অম্লধর্মী কেন, আমি যদি একটু লিখি, আমি এটা মুছতেছি তাতে তোমাদের জন্য সুবিধা হয়। যেমন আমি এটা দেখো, এখানে আমি এটা মুছলাম, দেখো খেয়াল, এই কপার সালফেট অম্লধর্মী। আমার প্রশ্ন হচ্ছে কপার সালফেট অম্লধর্মী কেন? তাহলে দেখো কপার সালফেটের জলীয় দ্রবণটা অম্লধর্মী, তাহলে কেমনে? এই যে কপার সালফেটকে যদি পানির সাথে মিক্স করা হয়, এই যে H2 এর সাথে মিক্স করা হয়, তাহলে কি উৎপন্ন হবে? যে H2SO4 উৎপন্ন হবে এবং CuOH2। দেখো খেয়াল করো, এখন এটা একটা অ্যাসিড উৎপন্ন হলো, একটা ক্ষার উৎপন্ন হলো। দেখো এই দুইটার মধ্যে এটা হচ্ছে শক্তিশালী অ্যাসিড, আর এটা হচ্ছে দুর্বল ক্ষার। তো এবার আমাকে বলো, দুর্বল ক্ষার দুর্বল কিন্তু অ্যাসিড শক্তিশালী, তো তাহলে সেক্ষেত্রে কী হবে বলো? সেক্ষেত্রে এই মিশ্রণটা কি হবে? অম্লের মতো আচরণ করবে।
তাহলে একটা দুর্বল আর একটা শক্তিশালী, তাহলে মিশ্রণ যখন হবে তখন এটা কার মতো আচরণ করবে? অম্লের মতো, কারণ শক্তিশালী যেহেতু অম্ল, তাহলে এই কারণে এটা জলীয়ধর্মীটি কি অম্লধর্মী হিসেবে কাজ করে। ঠিক সেমভাবে জিঙ্ক সালফেটের ক্ষেত্রেও জিঙ্ক হাইড্রোক্সাইড উৎপন্ন হবে, ফেরাস সালফেটের ক্ষেত্রেও H2SO4 উৎপন্ন হবে, ফেরাস হাইড্রোক্সাইড উৎপন্ন হবে। অ্যালুমিনিয়াম ক্লোরাইডের ক্ষেত্রেও দেখো, অ্যালুমিনিয়াম ক্লোরাইডের ক্ষেত্রটা আমি একটু বুঝিয়ে দিই, তাহলে আমরা মনে হয় বিষয়টা বুঝেছি। এগুলো আমরা তৃতীয় অধ্যায়ে পড়েছি, আমি ব্যাখ্যা করছি। কিন্তু আরহেনিয়াস মতবাদ অনুসারে এগুলো যে হয় এটা কিন্তু কি করা যায় না, ব্যাখ্যা করা যায় না। তো আমি অ্যালুমিনিয়াম ক্লোরাইড অম্লধর্মী কেন সেটা একটু ব্যাখ্যা করে দিচ্ছি। দেখো খেয়াল করো, এই অ্যালুমিনিয়াম ক্লোরাইড, যে অ্যালুমিনিয়াম আমি এখানে লিখলাম অ্যালুমিনিয়াম ক্লোরাইড। তো এটাকে যদি পানির সাথে বিক্রিয়া দেওয়া হয়, H2 সাথে বিক্রিয়া দেওয়া হয়, তাহলে এখানে যদি আমি 3 অণু পানি দেবো সমতা বিধানের জন্য, আমি সমতা বিধানটা করব যাতে সহজ হয়। তাহলে এই দেখো, এই অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন হচ্ছে প্লাস, আর এখানে HCl উৎপন্ন হচ্ছে, এই যে HCl উৎপন্ন হচ্ছে 3 অণু। এখন আমাকে বলো, এটা হচ্ছে দুর্বল, আর হচ্ছে সবল। বলো, দুর্বল অ্যাসিড, দুর্বল ক্ষার, সবল অ্যাসিড, এই দুটোর মিশ্রণটা কি হবে? সবল হবে। অর্থাৎ বলা যায় এখানে অ্যালুমিনিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ কি ধর্মী? অম্লধর্মী। জলীয় দ্রবণ কি ধর্মী? অম্লধর্মী। বুঝতে পারছি বিষয়টা? আশা করি বুঝতে পেরেছো। ঠিক সেমভাবে সোডিয়াম কার্বনেটের জলীয় দ্রবণও কি ধর্মী? ক্ষারধর্মী। কারণ সোডিয়াম ক্লোরাইড সোডিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন হবে, কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন, তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইডের চেয়ে অধিকতর ক্ষার। তো এই কারণে সোডিয়াম কার্বনেটের জলীয় দ্রবণও কি ক্ষারধর্মী হয়। ঠিক আছে, তো আমরা আশা করি বুঝতে পেরেছি। অর্থাৎ আরহেনিয়াস মতবাদ অনুসারে এই মতবাদগুলোকে কি করা যায় না, ব্যাখ্যা করা যায় না। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা এর পরের অংশটাতে যাব। দেখো খেয়াল করো যে আরও কী কী অংশ আছে। দেখো, গ্যাসীয় অবস্থায় কোনো যৌগের আরও কী কী আছে সেটা আমরা দেখব। দেখো, গ্যাসীয় অবস্থায় কোনো যৌগের অম্ল বা ক্ষারধর্ম আরহেনিয়াসের মতবাদ অনুসারে কী করা যায় না, ব্যাখ্যা করা সম্ভব না। তাহলে দেখো, যেমন অ্যামোনিয়া এবং HCl যদি বিক্রিয়া দাও, এটা গ্যাসীয়, এটা তোমার এটাও গ্যাসীয়, তাহলে অ্যামোনিয়াম ক্লোরাইডের লবণ উৎপন্ন হয়, তাহলে তাহলে এক্ষেত্রে এটা কী হচ্ছে? এটা হচ্ছে ক্ষারক, আর এটা হচ্ছে অ্যাসিড। এখানে কিন্তু জল নাই, জলীয় না। তো তাহলে এই মতবাদ অনুসারে কিন্তু আরহেনিয়াস মতবাদ অনুসারে কিন্তু এটা যে একটা অ্যাসিড, এটা যে একটা ক্ষার, সেটা কিন্তু ব্যাখ্যা করা সম্ভব হচ্ছে না, এটা মাথায় রাখবা। তারপরে দেখো, ঠিক সেমভাবে আরহেনিয়াস তত্ত্ব অনুসারে হাইড্রোক্সিল মূলক যারা দান করে তাদেরকে ক্ষারক বলা হয়েছে। কিন্তু অধাতব অক্সাইড যেমন ক্যালসিয়াম অক্সাইডটা, এটাও ক্ষারধর্মী। তারপর হচ্ছে অ্যামিন, তারপরে অ্যামোনিয়া আর এমিন সমূহ, তো এমিন সমূহ ক্ষারধর্মী, যেমন এনিলিনও ক্ষারধর্মী। যেমন আমি এনিলিনের সংকেত যদি লিখি, এটা এনিলিন, এটা বেনজিন বলয়ের মধ্যে এই NH2 থাকবে, এটা এনিলিন বলা হয়, এটাকে বলা হয় এনিলিন বলা হয়। এটা যৌগটার নাম হচ্ছে এনিলিনও ক্ষারধর্মী। তো এটাও কিন্তু ব্যাখ্যা করা যাচ্ছে না। আবার দেখো খেয়াল করো, আবার মিথাইলেমিন CH3NH2 মিথাইলেমিন, এটাও কিন্তু ক্ষারধর্মী, এটাও কিন্তু কি করা যাচ্ছে না, ব্যাখ্যা করা যাচ্ছে না। আমি এখানে দুইটা ফোঁটা কেন দিছি বলো তো? কারণ এখানে মুক্তজোড় ইলেকট্রন, এই কারণে এই দুইটা ফোঁটা দিয়ে তোমাকে বুঝিয়ে দিয়েছিলাম। তাহলে এগুলো যে ক্ষারধর্মী, এটা এই আরহেনিয়াসের মতবাদ অনুসারে কি করা যায় না, ব্যাখ্যা করা যায় না। তো তাহলে আমরা বুঝতে পারলাম যে আসলে আরহেনিয়াসের মতবাদের সীমাবদ্ধতাটা। এবার আমরা দেখব ব্রনস্টেড লরি মতবাদ। কিছুক্ষণ আগে তোমাদেরকে বলেছিলাম যে প্রোটনীয় মতবাদ বলা হয় ব্রনস্টেড লরি। তাহলে যে যৌগ H+ আয়ন দান করে, এখানে কিন্তু জল টল কিছু নেই, তাহলে যে যৌগ বা সত্তা বা আয়ন, তাহলে যে যৌগ বা আয়ন আমি লিখতে পারি যে যৌগ বা মূলক। তো মূলক যে কথা, আয়ন একই কথা, মূলক কি করে বলো? H+ আয়ন দান করে, H+ আয়ন বা প্রোটন দান করে, বা আমি বা প্রোটন দান করে তাকে অম্ল বা অ্যাসিড বলে। তো তাহলে যে জলীয় হোক অজলীয় যাই হোক, কিন্তু এখানে জলের কোনো সত্য না, মানে H+ আয়ন দান করলেই অ্যাসিড আর গ্রহণ করলে ক্ষারক। তো তাহলে আমি এখানে লিখতে পারি যে যৌগ বা মূলক জলীয় দ্রবণে H+ আয়ন বা প্রোটন আয়ন যে প্রোটন গ্রহণ করে তাকে ক্ষারক বলে। দেখো, ক্ষারক হচ্ছে কি, যে যৌগ বা মূলক H+ আয়ন বা প্রোটন আয়ন গ্রহণ করে, এই যে মূল পয়েন্ট হচ্ছে গ্রহণ করা। তাহলে এক জায়গা হচ্ছে, দেখো এখানে হচ্ছে প্রোটন আয়ন দান করা আর এখানে হচ্ছে গ্রহণ করা, তাহলে তাদেরকে কি বলা হয়, ক্ষারক বলা হয়। তো তাহলে আমরা খুব সহজে বুঝতে পারলাম অম্ল ক্ষারকের ব্যাপারটা। তো তাহলে এখানে যে দান করবে সে অ্যাসিড আর যে গ্রহণ করবে সে হচ্ছে ক্ষারক। এবার আমরা এই ব্রনস্টেড লরির কতগুলো উদাহরণ আমরা দেখব। দেখো আমরা উদাহরণগুলো দেখতেছি। দেখো খেয়াল করো এখানে যে HCl H2O বিক্রিয়া করে হাইড্রোনিয়াম আয়ন, তাহলে এটা হচ্ছে একটা অ্যাসিড, এটা অ্যাসিড
আমি যদি অন্য কালি ব্যবহার করি তাহলে এটা হচ্ছে ক্ষারক, এখানে ক্ষারক হিসেবে কাজ করবে। তাহলে দেখো এটা গ্রহণ করে তাহলে এটা কি হলো বলো তো, এটা হচ্ছে এটা অ্যাসিডটা কি হলো, যে H+ আয়ন দান করেছে, তাহলে এটা কি হয়ে যাবে বলো তো। তাহলে এখানে দেখো এটা হাইড্রোনিয়াম আয়ন, এই যে হাইড্রোনিয়াম আয়ন আর এটা ক্লোরাইড আয়ন। কিছুক্ষণ পরে আমি অনুবন্ধী অ্যাসিড অনুবন্ধী ক্ষার, এই ব্রনসের লহরী মতবাদ অনুসারেই অনুবন্ধী অ্যাসিড অনুবন্ধী ক্ষারের ব্যাপারটা আসবে। তো তাহলে আমি দেখাবো কিছুক্ষণ পরে। তাহলে এরপরে দেখো H2SO4 এটা যদি পানির সাথে বিক্রিয়া করে, H2O এর সাথে যদি বিক্রিয়া করে তাহলে এখানে কি উৎপন্ন হবে দেখো, এই যে হাইড্রোনিয়াম আয়ন H3O+ উৎপন্ন হবে, তারপর আর এখানে কি হবে HSO4- উৎপন্ন হবে। তাহলে দেখো এই H2 এই যে এটা হচ্ছে বাইসালফেট আয়ন, আর তাহলে এটা হচ্ছে সালফিউরিক অ্যাসিড, এটা সালফিউরিক অ্যাসিড আর এটা হচ্ছে সালফেট আয়ন। তো এটা যদি পানির সাথে বিক্রিয়া করে তাহলে দেখো এই যে হাইড্রোনিয়াম আয়ন উৎপন্ন হবে প্লাস সালফেট আয়ন উৎপন্ন হবে। তো তাহলে এখন আমাকে বলো এখানে যেহেতু যে এটা ইলেকট্রন এটা H+ আয়ন দান করেছে, সুতরাং এটা হচ্ছে অ্যাসিড আর এটা হচ্ছে ক্ষারক। তো তাহলে দেখো যে দান করে সে হচ্ছে অ্যাসিড আর যে গ্রহণ করে সে হচ্ছে ক্ষারক, এটাই মাথায় রাখতে হবে। আর বলছি যে দান করে সে হচ্ছে অ্যাসিড, যে গ্রহণ করে সে হচ্ছে ক্ষারক। তাহলে ঠিক সেমভাবে আমরা এখানে H2O সাথে যদি বিক্রিয়া করে তাহলে এখানেও হাইড্রোনিয়াম আয়ন উৎপন্ন হচ্ছে, এটা হাইড্রোনিয়াম আয়ন, তারপর প্লাস এখানে হচ্ছে তোমার নাইট্রেট আয়ন উৎপন্ন হবে, নাইট্রেট আয়ন। আচ্ছা এরপরে দেখো এটা হচ্ছে ফসফরিক অ্যাসিড, তাহলে এই ক্ষেত্রে ফসফরিক অ্যাসিডটা বিক্রিয়া করে পানির সাথে বিক্রিয়া করে H2O, তাহলে এখানে হাইড্রোনিয়াম আয়ন উৎপন্ন হবে, ফসফেট আয়ন প্লাস H2PO4- আয়ন উৎপন্ন, এটা ডাইহাইড্রোজেন ফসফেট আয়ন, হাইড্রোজেন ফসফেট আয়ন। তো তাহলে এখানে প্রত্যেকটা, তাহলে এগুলো এখানে এই প্রত্যেকটা হচ্ছে কি, এখানে প্রত্যেকটা অ্যাসিড আর এগুলো পানি, এগুলো সবগুলো হচ্ছে ক্ষারক। তাহলে আমরা বুঝলাম যে H+ আয়ন দান করলে অ্যাসিড, গ্রহণ করলে ক্ষারক। এখানে কিন্তু জলের ব্যাপারটা নাই, জলটা এখানে পানি ঠিক আছে, কিন্তু জলটা না হলেও চলবে, এটা মাথায় রাখবা। যে দাতা সে হচ্ছে অ্যাসিড, যে গ্রহিতা সে হচ্ছে ক্ষারক, এটা হচ্ছে মেইন কথা। তো তাহলে কারণ এটা দান করেছে আর এটা গ্রহণ করেছে, এই কারণে এগুলো সবগুলোই ক্ষারক। সো এটাও ক্ষারক, আমরা লিখতে পারি ক্ষারক। তো এবার আমরা এই মতবাদ অনুসারে আরও ক্ষারকের কয়েকটা উদাহরণ দেখব। দেখো খেয়াল করো, এখানে দেখো এই যে এই অ্যামোনিয়াটা, তাহলে এটা হচ্ছে ক্ষারক আর এটা হচ্ছে অ্যাসিড। কারণ দেখো খেয়াল করো এটা কি করেছে, এটা গ্রহণ করেছে, যে H+ আয়ন গ্রহণ করেছে, আর এটা ক্লোরাইড মানে HClটা H+ আয়ন দান করেছে। তো তাহলে এখানে ঠিক সেমভাবে তাহলে এটা হচ্ছে যে ছাড়বে, তাহলে এটা হচ্ছে অ্যাসিড আর এটা হচ্ছে ক্ষারক, যাতে এই বিষয়গুলো মনে থাকে তোমাদের, ঠিক আছে। আর এছাড়াও পানিটাকে আমরা উভধর্মী বলতে পারি, কারণ পানি গ্রহণও করতে পারে আবার ছাড়তেও পারে। তাহলে দেখো পানি কিন্তু এখানে কিন্তু গ্রহণ করেছে, H+ আয়নটা গ্রহণ করে যে হাইড্রোনিয়াম আয়নে পরিণত হয়েছে। আবার এখানে অ্যামোনিয়ার ক্ষেত্রে কিন্তু পানি কিন্তু H+ আয়নটা এটাকে H+ আয়নটা এটাকে দিয়েছে, প্রোটনটা দিয়েছে, ফলে অ্যামোনিয়াম আয়নে পরিণত হয়েছে। তাহলে এক্ষেত্রে পানিটা যেহেতু এখানে H+ আয়ন গ্রহণ করেছে, তাহলে এক্ষেত্রে পানিটা হচ্ছে ক্ষারক আর এক্ষেত্রে পানিটা হচ্ছে অ্যাসিড। তো তাহলে পানি যে সমস্ত যৌগ তোমার উভধর্মী, অর্থাৎ H+ আয়ন দানও করতে পারে, গ্রহণও করতে পারে, তখন এদেরকে উভধর্মী কি বলা হয়, যৌগ বলা হয় বা উভধর্মী বলা হয়। এদেরকে অ্যাম্পোটেরিক বলা হয়, ইংলিশে অ্যাম্পোটেরিক বলা হয়, MPHOTERIC অ্যাম্পোটেরিক বলা হয়। সো উভধর্মী পানি হচ্ছে একটা কি উভধর্মী যৌগ, ঠিক আছে। এছাড়া আরও কয়েকটা উভধর্মী যৌগ আছে, আমরা এগুলো দেখতে পারি। উভধর্মী আরও কয়েকটা আয়ন আছে, দেখতে পারি। যেমন দেখো এই যৌগটা আমরা দেখো এইখানে হচ্ছে বাইকার্বনেট আয়ন, এটা হচ্ছে কি আয়ন বলো তো, বাইকার্বনেট আয়ন। তাহলে দেখো এটা কিন্তু OH এর সাথে H+ দান করতেছে, তাহলে এটা কিন্তু অ্যাসিড, এই ক্ষেত্রে অ্যাসিড দান করতেছে, দান করে কার্বনেট আয়নে পরিণত হচ্ছে, তাহলে এটা কিন্তু কি হচ্ছে, গ্রহণ করতেছে, তাহলে এটা ক্ষারক। তাহলে এই ক্ষেত্রে কার্বনেট আয়নটা অ্যাসিড হিসেবে কাজ করে। বাট এখানে দেখো এখানে কিন্তু পানির সাথে বিক্রিয়া করে কার্বনিক অ্যাসিডে পরিণত হচ্ছে, যে কার্বনিক অ্যাসিড। তো তাহলে দেখো এক্ষেত্রে কিন্তু H+ আয়নটা এটাকে গ্রহণ করতেছে, এই কারণে
এটা এটা কি হিসেবে কাজ করবে, গ্রহণ করলে তাহলে এটা ক্ষারক হিসেবে কাজ করে, যে ক্ষারক, আর এটা অ্যাসিড হিসেবে কাজ করতেছে। তাহলে কোনো একটা মানে যৌগ তুমি আগে থেকে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তুমি আগে দেখবা যে বিক্রিয়াতে আসলে তার অবস্থানটা কি, মানে বিক্রিয়াতে কেমনভাবে সে বিক্রিয়া করতেছে, এই অনুসারে তুমি সিদ্ধান্ত নিবা সেটা অ্যাসিড না ক্ষারক। বিশেষ করে উভধর্মী যৌগগুলোর ক্ষেত্রে, উভধর্মী যৌগগুলোর ক্ষেত্রে তুমি তখন প্রশ্ন দেখবা, দেখে তুমি দেখবা যে সে কি আসলে গ্রহণ করেছে না ছাড়তেছে। যদি ছাড়ে তাহলে H+ আয়ন যদি দান করে তাহলে অ্যাসিড, আর যদি গ্রহণ করে তাহলে ক্ষারক। তো ওইটা দেখে তুমি সিদ্ধান্ত নিবে উভধর্মীগুলোর ক্ষেত্রে, কারণ এখন অবজেক্টিভ আসতে পারে এর নিচের কোনটি উভধর্মী, নিচের কোনটি ক্ষারধর্মী, এই ধরনের আসতে পারে, সেটা ভালোভাবে যাতে মাথায় থাকে। ঠিক সেমভাবে আরও আমি আর কয়েকটি উদাহরণ লিখেছি, যেমন এখানে বাইসালফেট আয়ন, এখানে হাইড্রোজেন, এই যে বাইসালফাইড আয়ন, বাইসালফাইড আয়নটা উদাহরণটা আমি দেখাচ্ছি। দেখো এক্ষেত্রে দেখো এটা কি হিসেবে কাজ করতেছে, দেখো এক্ষেত্রে এটা দান করতেছে, তাহলে এখানে অ্যাসিড, এটা অ্যাসিড, এটা ক্ষারক, কারণ এটা দান করে এটাতে পরিণত হয়েছে। খেয়াল করো, H+ আয়ন দান করে সালফাইড আয়নে পরিণত হয়েছে, সালফাইড আয়ন, আর এটা অ্যামোনিয়াম আয়ন, ঠিক আছে। তাহলে এটা ক্ষারক আর এটা হচ্ছে কি, তাহলে এটা ক্ষারক আর এটা হচ্ছে অ্যাসিড। ঠিক সেমভাবে আবার এখানে দেখো H+ কিন্তু সে গ্রহণ করেছে, এটা থেকে গ্রহণ করেছে, তাহলে এখানে যেহেতু গ্রহণ করে তাহলে এটা ক্ষারক আর এটা হচ্ছে অ্যাসিড। তাহলে দেখো এই যৌগগুলো, যে আয়নগুলো, তাহলে প্রথমে দেখা যাচ্ছে অ্যাসিড, তারপরে ক্ষারক হিসেবে কাজ করতেছে, তার মানে তারা হচ্ছে উভধর্মী, মনে রাখবা। এছাড়াও আরও অনেকগুলো উভধর্মী যৌগ আছে, যেমন হচ্ছে ডাইহাইড্রোজেন ফসফেট আয়ন, এটা উভধর্মী। তারপর হচ্ছে মনোহাইড্রোজেন ফসফেট আয়ন, এটা উভধর্মী। তারপর হচ্ছে ডাইহাইড্রোজেন ফসফাইট, এটা হচ্ছে ফসফাইট, ডাইহাইড্রোজেন ফসফাইট, ডাইহাইড্রোজেন ফসফেট আয়ন, এগুলো কি হিসেবে কাজ করতেছে খেয়াল করো, এটা উভধর্মী হিসেবে কাজ করে, ঠিক এদের মতোই আচরণ করে, একটু খেয়াল করবা, ঠিক আছে। আচ্ছা, আরেকটা বিষয় খুবই ইম্পর্টেন্ট, এই টপিকটাকে আমি ট্রিপল স্টার দিয়ে লিখেছি, খেয়াল করো। অনেকে এই জিনিসটা ভুল করে যে এটা হচ্ছে ফসফিউরাস অ্যাসিড, আর বলে এটা কি অ্যাসিড বলো, ফসফিউরিক অ্যাসিড। এটা কিন্তু দ্বিক্ষারকীয় অম্ল, খেয়াল করো, দ্বিক্ষারকীয় অম্ল। এখন প্রশ্ন হচ্ছে তুমি দেখতেছো এখানে তিনটা, কিন্তু আসলে দ্বিক্ষারকীয় কেন হলো, এটাই তো কথা। মানে তুমি দেখতেছো H3, এখানে H3 আছে, FeO4 আছে, কিন্তু দ্বিক্ষারীয়। আসলে এটার গঠনের স্ট্রাকচার বা এটা স্ট্রাকচার দেখলে দেখো, খেয়াল করো, এখানে ফসফরাসের সাথে এই হাইড্রোজেনটা কিন্তু ইলেকট্রন এটা দান করতে পারে না। তাহলে ইলেকট্রন দান করে, দেখো এখানে এই তড়িৎ ঋণাত্মক হওয়ার কারণে এগুলো এটা এবং এটাই মাত্র ছাড়তে পারে, কিন্তু এটা সে ছাড়তে পারে না। এখানে এটা কি স্ট্রং সমযোজী বন্ধন এখানে, বাট এখানে আয়নিক বন্ধনের মতো কাজ করে। সো এই দুইটা ছাড়তে পারে, কিন্তু এটাকে ছাড়তে পারে না। সো এই গাঠনিক স্ট্রাকচারের কারণেই মূলত এটা কি দ্বিক্ষারকীয় অম্ল, খেয়াল করবা। সো এটাকে তোমাদের বইগুলোতে দেখবা এটাতে কেমন করে লেখা আছে, বইতে আমি দেখাচ্ছি তোমাদের বইগুলোতে, এটা এমন করে লেখা আছে, মনে আছে কিনা দেখে এই যে এই ডাবল বন্ড, এখানে ও, এখানে পিএইচ দিয়ে, এখানে ওএইচ দিয়ে, এভাবে দিয়ে হোল টু লিখা। তো তাহলে খেয়াল করো এই হোল টু লিখা, তার মানে এই ওএইচটা, এই লাস্টে যে ওএইচটা আছে, এই ওএইচের এইচটাই ছাড়তে পারে। তাহলে যে যৌগ যতটা H+ আয়ন দান করতে পারে সেই তো তোমার তার ক্ষারকত্ব তত। আবার বলছি, যে যৌগ, যে অ্যাসিড যতটা H+ আয়ন দান করতে পারে তার ক্ষারকত্ব তত, তাহলে এখানে এটা দ্বিক্ষারকীয় অম্ল, মানে দুইটা H+ আয়ন দান করতে পারে, এখানে দুইটা ক্ষারককে সে প্রশমিত করতে পারে। তাহলে এই বিষয়টা আরেকটু আমি ব্যাখ্যা করি, তোমাদের জন্য সুবিধা হবে। খেয়াল করো, এই মনোক্ষারকীয়, দ্বিক্ষারকীয়, ত্রিক্ষারক, এগুলো অনেকে কনফিউশন তৈরি হয়। দেখো খেয়াল করো, H2SO4 এটা কিন্তু এই H2SO4 H2 দুইটাই কিন্তু দান করতে পারে, যে দুইটা H+ দুইটা H+ দান করতে পারে। তো তাহলে আমি এটাই কি বলতে পারি, দ্বিক্ষারকীয় অম্ল, মানে দুইটা ক্ষারকে সে প্রশমিত করতে পারে, খেয়াল করবা। তো তাহলে আবার আমি যদি বলি এই যে H3FeO4 এটা কিন্তু তিনটা H+ আয়ন দান করতে পারে, এই যে ফসফেট আয়ন FeO4 3- তিনটা দান করতে পারে। তারপর আমি যদি বলি HCl, তাহলে এটা মনোক্ষারক, এটাকে আমি কি বলতে পারি, এক ক্ষারকীয় অ্যাসিড, মানে একটা ক্ষারকে সে প্রশমিত করতে পারে, এটাই হচ্ছে। তাহলে H+ এবং প্লাস Cl-। ঠিক সেমভাবে ক্ষারের ক্ষেত্রে তাহলে আমরা বলি যে দ্বিঅম্লীয় ক্ষার, আমরা এরকম বলতে পারি দ্বিঅম্লীয় ক্ষার, যেমন মনে করো আমি যদি বলি ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, তাহলে এটা দেখো কয়টা দান করতে পারে, যে Ca প্লাস দুইটা OH, তাহলে Ca2+, তাহলে দুইটা OH, তার মানে দুইটা অ্যাসিডকে সে প্রশমিত করতে পারে। সো এই ক্ষারকের অম্লের ক্ষারকত্ব, ক্ষারকের অম্লত্ব, তাহলে এটার অম্লত্ব হচ্ছে 2, আর বলছি এটা অম্লত্ব হচ্ছে কত, 2, আর এটার ক্ষারকত্ব 2, এটার ক্ষারকত্ব 3,
বুঝতে পারছো? আশা করি এই বিষয়গুলো তোমরা খেয়াল রাখবা। তাহলে H2 আবার অবজেক্টিভের জন্য, তাহলে H3PO4 এটার ক্ষারকত্ব কত? H3PO3 সরি ফসফিউরাস অ্যাসিড, এটার ক্ষারকত্ব হচ্ছে কত? 2, কারণ এটা দুইটা H+ আয়ন দান করতে পারে, আর HPO4 তার কাছে থেকে HPO3 তার কাছে থেকে যাবে। সো এটার স্ট্রাকচারটা কিছুক্ষণ আগে আমি তোমাদেরকে দেখিয়েছি। সো এটা ইম্পর্টেন্ট, অবজেক্টিভের জন্য ইম্পর্টেন্ট এটা, ঠিক আছে, যাতে মনে থাকে। আচ্ছা, এবার আমরা এরপর পার্টে যাব, অণুবন্ধী অ্যাসিড অণুবন্ধী ক্ষারে যাব। এটা খুবই সোজা, একটু সংজ্ঞাটা একটু ভালো করে খেয়াল করলে এইটাতেই তোমাদের সমস্যা হয়। আমি বারবার বলবো এই জিনিসগুলো তোমরা ভালো করে খেয়াল করতে হবে। ভালো করে যদি খেয়াল না করো তাহলে তোমাদের ভুল হতে পারে। এই বিষয়গুলো ভালো করে খেয়াল করবা, ফিল করতে হবে, মানে তুমি এটাকে অনুধাবন করতে হবে যে হ্যাঁ আমি এটা বুঝতে পারতেছি, তাহলে তোমার জন্য সহজ হবে। না হলে কিন্তু সহজ হবে না। তুমি খেয়াল করো অণুবন্ধী, মানে আমি যদি একটা উদাহরণ দিই, যেমন মনে করো আমি অনেক বড় লোক, আমার কাছে মনে করো 1 লাখ টাকা আছে। তো আমার ভাই সে মনে করো আমার থেকে কম বড় লোক বা দরিদ্র। তো আমি কি করলাম, আমার 1 লাখ টাকাটাই ওকে দিয়ে দিলাম। তো এরপরে কি হলো, ও হয়ে গেল ধনী, আমি হয়ে গেলাম গরিব, কারণ আমি ফকির। তাহলে এক সময় আমি ছিলাম রাজা, পরে হয়ে গেলাম আমি কি হলাম, মানে আমি ফকির হয়ে গেলাম। তাহলে দেখো খেয়াল করো, অ্যাসিডটা যখন কোনো ক্ষারকে H+ আয়ন দান করে দেয়, তাহলে অ্যাসিড নিজে ফকির হয়ে যায়, তখন সে অণুবন্ধী ক্ষারক, অ্যাসিডটা ক্ষারক হয়ে যায়। খেয়াল করো, তাহলে অ্যাসিডটা ক্ষারক হয়ে যাচ্ছে, তো ওই ক্ষারকটাকে অণুবন্ধী ক্ষারক বলা হয়। খেয়াল করো, তাহলে অ্যাসিডটা পরবর্তীতে যে সত্তা হয় সেটাই হয় অণুবন্ধী ক্ষারক। তাহলে পার্থক্য কি? পার্থক্য হচ্ছে সে আগে ছিল H+ আয়নওয়ালা, পরে ছিল H+ আয়ন ছাড়া। এই হচ্ছে কথা, ডিফারেন্সটা এখানে। তো তাহলে আমরা একটা উদাহরণ দেখি। ব্রনস্টেড-লৌরি, দেখো ব্রনস্টেড-লৌরি অম্লক্ষারক মতবাদ অনুসারে, আবার বলছি ব্রনস্টেড-লৌরি অম্লক্ষারক মতবাদ অনুসারে, যে কোনো অম্ল বা অ্যাসিড কোনো ক্ষারক পদার্থে, যে ক্ষারক পদার্থকে একটি প্রোটন দান করে যে আয়ন বা অণুতে পরিণত হয়, তাহলে কোনো অ্যাসিড কোনো ক্ষারককে H+ আয়ন দান করে যে আয়নে পরিণত, তাকে ওই অম্লের, মানে যে অম্ল আগে ছিল ওই অম্লের অণুবন্ধী ক্ষারক বলা হয়। হ্যাভ ইউ গট দ্য পয়েন্ট? তাহলে অ্যাসিডটা ক্ষারক হয়েছে, ওই ক্ষারকটার নাম হচ্ছে অণুবন্ধী ক্ষারক, অ্যাসিডের অণুবন্ধী ক্ষারক। বুঝতে পারছি? মানে পরস্পর একের সাথে মানে দিয়ে দেওয়ার পরে সে যা হয়। তাহলে আগে ছিল রাজা, এই যে আগে অম্ল ছিল, পরে হয়ে গেছে কি, এই যে পরে ক্লোরাইড আয়ন হয়ে গেছে। তাহলে এই H+ আয়নটা সে কি করছে, এই ভদ্রলোককে দান করছে। তাহলে এই ভদ্রলোককে দান করার কারণে সে হয়ে গেছে ক্ষারক। তো এই কারণে এটার অণুবন্ধী ক্ষারক, মানে এটার অণুবন্ধী ক্ষারক হচ্ছে এটা। তো ঠিক সেমভাবে এই ক্ষারকটা আগে কি ছিল, ক্ষারক ছিল, পরে H+ গ্রহণ করছে, তাহলে এটাকে অণুবন্ধী অ্যাসিড বলতে পারি আমরা, অণুবন্ধী অ্যাসিড বলতে পারি, অণুবন্ধী অ্যাসিড বলতে পারি, অণুবন্ধী অ্যাসিড বলতে পারি। তো তাহলে দেখো, অম্লের অণুবন্ধী ক্ষারক, এই যে অম্লের ক্ষারক, ক্ষারকের অম্ল, মানে অম্লটা ক্ষারকে পরিণত হয় আর ক্ষারকটা অম্লতে পরিণত হয়। তাহলে অণুবন্ধী, আর এটাকে যখন প্যারালাল হয় তখন এটাকে বলা হয়, এই একসাথে যখন এটা রিলেশনটা, এটাকে বলে অণুবন্ধী অম্লক্ষার যুগল বলা হয়। অণুবন্ধী, এটাকে আমি লিখতে পারি অণুবন্ধী অম্লক্ষার যুগল বলে, অণুবন্ধী অম্লক্ষার, এই যে অম্লক্ষার যুগল বলতে পারি, যুগল। ঠিক সেমভাবে এটাকে অণুবন্ধী অম্লক্ষার যুগল, অণুবন্ধী অম্লক্ষার যুগল, অম্লক্ষার যুগল বলা যায়। ঠিক সেমভাবে এখানে দেখো, এটা H+ আয়ন ছিল, পরে কি হয়ে গেছে, পরে তাহলে H+ আয়ন সে ছাড়িয়ে দিয়েছে, তাহলে সেটা অণুবন্ধী, এই যে অণুবন্ধী ক্ষারক, এটা অণুবন্ধী ক্ষারক। তাহলে দেখো এই অ্যামোনিয়াম আয়নটা H+ আয়ন দান করে ফেলেছে H2S কে, তাহলে এটা অণুবন্ধী ক্ষারক হয়ে গেছে। তাহলে এটা কি করছে, এটাকে কি করছে, H+ আয়ন কি করছে, গ্রহণ করেছে, এর থেকে কার থেকে, অম্ল থেকে গ্রহণ করেছে, তাই কারণে এটা অণুবন্ধী অ্যাসিড, অণুবন্ধী অ্যাসিড। মনে রাখবা, অণুবন্ধী অ্যাসিড কিন্তু বিক্রিয়ক থেকে হয় না, উৎপাদ থেকে হয়। কিপ আপ মাইন্ড, আবার বলছি, অণুবন্ধী অ্যাসিড কিন্তু বিক্রিয়ক থেকে হয় না, উৎপাদ থেকে হয়, মানে যেগুলো উৎপন্ন হবে সেগুলোই। তাহলে অম্লটা চেঞ্জ হয়ে ক্ষার হয়, ক্ষারটা চেঞ্জ হয়ে অম্ল হয়। তাহলে আমরা অণুবন্ধী ক্ষারকের সংজ্ঞাটা পেয়েছি। তাহলে ব্রনস্টেড-লৌরি মতবাদ অনুসারে, অম্লক্ষারক মতবাদ অনুসারে, যখন কোনো অ্যাসিড কোনো ক্ষারক পদার্থকে একটা প্রোটন দান করে, ক্ষারক পদার্থকে দান করার ফলে সে নিজে যে ক্ষারক পদার্থে দান করবে, দান করার পর সে নিজে যে অণুতে বা আয়নে পরিণত হয়, তাকে ওই অম্লের অণুধর্মী ক্ষারক বলে। তাহলে এই অম্লের অণুবন্ধী ক্ষারক বলা হয়। তো আমরা আশা করি বিষয়টা বুঝতে পেরেছি। এরপরে দেখবো আমরা অণুবন্ধী অম্ল কাকে বলে, অণুবন্ধী অম্ল। দেখো খেয়াল করো, ঠিক সেম প্রসেস, একদম সেম ইয়াটা, যে কোনো ব্রনস্টেড-লৌরি মতবাদ অনুসারে কোনো অম্ল, এই যে অম্লক্ষার মতবাদ অনুসারে কোনো ক্ষারক একটি প্রোটন গ্রহণ করার পর, তাহলে কার থেকে একটি প্রোটন গ্রহণ করে, অম্ল থেকে। তাহলে কোনো ক্ষারক, এই যে কোনো ক্ষারক অম্ল থেকে, এখানে অম্ল থেকে লিখতে পারো, অম্ল থেকে, এই যে অম্ল থেকে
এই অম্ল প্রদত্ত দিতে পারো, অম্ল প্রদত্ত মানে অম্ল দান করে সেটা। তাহলে অম্ল প্রদত্ত একটি প্রোটন গ্রহণ করার পর যে আয়ন বা সত্তায় পরিণত হয় তাকে ওই ক্ষারকের অনুবন্ধী অম্ল বলা হয়। তো এখন সিদ্ধান্ত নাও ওই ক্ষারকের, তাহলে কে গ্রহণ করেছে H+ আয়ন, কে গ্রহণ করেছে এখানে দেখো কে গ্রহণ করেছে। দেখো এটা আগে ছিল অ্যামোনিয়া, পরে ছিল অ্যামোনিয়াম আয়ন। তো তাহলে এটা গ্রহণ করেছে, তাহলে এটা পরে অনুবন্ধী অম্ল হয়ে গেছে। গ্রহিতা তার মানে এটা হচ্ছে ক্ষারক, এই ক্ষারক, আর এটা হচ্ছে অম্ল। এই অম্লের কারণে এটা হচ্ছে অনুবন্ধী ক্ষারক, আর এটা হচ্ছে অনুবন্ধী অম্ল। এটা অনুবন্ধী ক্ষারক, এটা অনুবন্ধী অম্ল। তাহলে ক্ষারকটা অম্লে পরিণত হয়, অম্লটা ক্ষারকে পরিণত হয়। এটা তাহলে এখানে ঠিক সেম ভাবে, তাহলে এটা আমরা নর্মালি ক্ষারক ছিল আর এটা অম্ল ছিল। তো পরবর্তীতে এটা কি হবে, এটা হয়ে যাবে অনুবন্ধী ক্ষারক, অনুবন্ধী ক্ষারক, আর এটা হবে কি অনুবন্ধী অম্ল। তো এখন তোমাকে যদি প্রশ্ন করে তাহলে এটার সাথে এটা যে রিলেশন, তাহলে এটাকে বলো অনুবন্ধী অম্লক্ষার যুগল, অনুবন্ধী অম্লক্ষার যুগল মানে দুইটা একসাথে। ঠিক সেম ভাবে এটা অনুবন্ধী অম্লক্ষার যুগল, অনুবন্ধী অম্লক্ষার যুগল। তো আমরা বিষয়টা বুঝতে পেরেছি। তাহলে দেখো অম্লটা ক্ষারে পরিণত হবে, যে ক্ষারে পরিণত সেটাকে অনুবন্ধী ক্ষারক বলা হয়, আর ক্ষারটা অম্লে পরিণত হবে সেটাকে অনুবন্ধী অম্ল বলা হয়। তো আমরা খুব সোজাভাবে চিন্তা করবো, তাহলে পার্থক্য মূলত কি একটা H+ আয়নের। তাহলে আগে H+ আয়ন না থাকলে পরে যদি থাকে তখন অনুবন্ধী অম্ল, আগে H+ আয়ন যদি থাকে পরে না থাকে তখন সেটা অনুবন্ধী ক্ষারক। তো মূলত পার্থক্য হচ্ছে একটা H+ আয়নের পার্থক্য, ঠিক আছে। সো আশা করি এটা বুঝতে পেরেছো। এরপর আসো আমরা অনুবন্ধী অম্ল ক্ষারকের যে তীব্রতাটা খুব খেয়াল করে, এটা খুবই ইম্পর্টেন্ট, অবজেক্টিভের জন্য খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা খুব সহজাচিভাবে চিন্তা করো, তীব্র অ্যাসিড তীব্র ক্ষারের সক্রিয়তা আমি চতুর্থ অধ্যায়ে তোমাদের পড়িয়েছিলাম, পত্রের চতুর্থ অধ্যায়ে তোমাদেরকে পড়িয়েছিলাম। সেখানে আমি তোমাদেরকে আলোচনা করেছিলাম যে তীব্র অ্যাসিড যে সকল যৌগ যত দ্রুত, যে সকল অ্যাসিড যত দ্রুত H+ আয়ন দান করে সে তত বেশি শক্তিশালী অ্যাসিড। যত দ্রুত H+ আয়ন দান করে এটাই তো আমরা জানি, শক্তিশালী অ্যাসিড মানে সে যত দ্রুত H+ আয়ন দান করবে সেটা শক্তিশালী অ্যাসিড। আচ্ছা তো তাহলে এখন আমাকে বলো এই অ্যাসিডটা অনেক তীব্র, তো মনে করলাম এই অ্যাসিডটা অনেক তীব্র অ্যাসিড, এটা খুব সহজেই H+ আয়ন দান করে ফেলেছে। তো আমাকে যদি আমার কাছে মনে করো অনেক, আমি দানবী, আমার কাছে অনেক টাকা আছে, তো আমাকে যদি কেউ বলে যে আমাকে 10টা টাকা দেয়, আমি সাথে সাথে দিয়ে দিলাম, ওকে ডান। তো দিয়ে দেওয়ার পর ও যদি আমাকে বলে স্যার আমার তো টাকা খরচ হয় নাই, আপনাকে আমি 5 টাকাটা আবার দিয়ে দিচ্ছি, আমার যে টাকাটা দিচ্ছেন এই টাকাটা আমি আবার দিয়ে দিচ্ছি, তো আমাকে সে দিতে চাইবে। আমি বলবো না লাগবে না, আমি তো দানবীর, আমি দিয়ে দিছি। কিন্তু নেওয়ার সময় আমি কিন্তু তখন আর অত বেশি আগ্রহ দেখাবো না, নিব না। তাহলে আমি তখন দুর্বল। দেওয়ার সময় সবল কিন্তু গ্রহণ করার সময় আমি দুর্বল, সাই ফিল করতেছি। খেয়াল করো, দেওয়ার সময় সবল কিন্তু গ্রহণের সময় আমি দুর্বল, কারণ আমি দিতে আমার লাগতেছে না, প্রয়োজন নাই। ঠিক সেমভাবে কথাটা দেখো, এই তীব্র অ্যাসিড যখন H+ আয়নটা দান করে ফেলতেছে, তো তাহলে এটা ক্লোরাইড আয়নটা হয়েছে। তো এই ক্লোরাইড আয়নটা কিন্তু H+ আয়নটা সহজে কি করতে চাইবে না, গ্রহণ করতে চাইবে না, কারণ সে তো দানই করে ফেলছে। তো সহজে যদি গ্রহণ করতে না চায় তাহলে সেই মৃদু ক্ষারক, তো তাহলে এবার আমাকে বলো তীব্র অ্যাসিডের অনুবন্ধী ক্ষারক কি হয়। তাহলে যে অ্যাসিডটা যত বেশি শক্তিশালী তার অনুবন্ধী ক্ষারকটা তত দুর্বল। আবার বলছি, যে অ্যাসিডটা যত বেশি শক্তিশালী তার অনুবন্ধী ক্ষারকটা তত দুর্বল। এই সেম প্রসেস, কারণ সে গ্রহণ করতে চাইবে না। মাথায় ঢুকছে বিষয়টা? ঠিক সেমভাবে তীব্র ক্ষারকের অনুবন্ধী অম্লটা দুর্বল হয়। তাহলে এই তীব্র ক্ষারক যদি হয় তাহলে সে গ্রহণ করতে চাইবে না, তাহলে এটা H+ আয়ন সহজে গ্রহণ করতে চায় না। এখানে মৃদু অম্ল গ্রহণ করে বাট সহজে গ্রহণ করতে চায় না, এই কারণে মৃদু বলা হচ্ছে। খেয়াল করো, তাহলে যে অ্যাসিডটা যত বেশি শক্তিশালী তার অনুবন্ধী ক্ষারকটা হচ্ছে দুর্বল, আর যে ক্ষারকটা যত বেশি শক্তিশালী তার অনুবন্ধী অম্ল হচ্ছে দুর্বল। আশা করি বুঝতে পেরেছি, এগুলো অবজেক্টিভ জন্য লাগবে। এবার আমি একটু অম্লক্ষারকের যে ইয়াটা আছে, শক্তিমাত্রাটা আছে, সেই শক্তিমাত্রাটা আমি যদিও বা চতুর্থ অধ্যায়ে আলোচনা করেছিলাম, আমি আবার একটু আলোচনা করতে যাচ্ছি যাতে করে তোমাদের জন্য সহজ হয়। তাহলে দেখো, খেয়াল করো, অ্যাসিড বা ক্ষারকের, আমি অ্যাসিডেরটা দেখাচ্ছি প্রথমে, যে অক্সো অ্যাসিডের ক্ষেত্রে কেন্দ্রীয় মূলের জারণ সংখ্যা যার যত বেশি হবে সেই অ্যাসিডটা তত বেশি শক্তিশালী। তাহলে এখানে ক্লোরাইড আয়নের জারণ সংখ্যা +7, তারপরে এখানে এর জারণ সংখ্যা দেখো, এটা জারণ সংখ্যা +6 আর এটা জারণ সংখ্যা হচ্ছে +5। তো তাহলে এটা সবচেয়ে বেশি শক্তিশালী। নিশ্চয়ই জারণ সংখ্যাটা বের করতে জানো, যারা জানো না তাদের জন্য এটা -2, তাহলে -2 × 4 আর এটা হচ্ছে 1। তো তাহলে এখানে কত, -2 × 4 + 1, তারপর হচ্ছে আর প্লাস এখানে কত হচ্ছে প্লাস ক্লোরিন = 0। তো সুতরাং আমরা এখানে ক্যালকুলেশন যদি করো তাহলে এখানে ক্লোরিন = ওইটা ওই পাশে গেলে 8 হবে, 8 থেকে 1 গেলে কত হচ্ছে, এই যে 7, তাহলে এখানে +7 হচ্ছে। ক্যালকুলেশনটা না জানলে, অক্সিজেনের জারণ সংখ্যা -2, অক্সিজেনের জারণ সংখ্যা -2, হাইড্রোজেন হচ্ছে +1,
মনে থাকতে হবে। তো তাহলে যার জারণ সংখ্যা যত বেশি সে তত বেশি শক্তিশালী অ্যাসিড। আবার দেখো এই ক্ষেত্রে যদি জারণ সংখ্যা একই হয়, দেখো এখানেও প্লাস জারণ সংখ্যা প্লাস, এখানেও জারণ সংখ্যা 5 প্লাস, দুইটাতেই 5 প্লাস, খেয়াল করো এটাতেও জারণ সংখ্যা 5 প্লাস আর এটাও জারণ সংখ্যা 5 প্লাস। তো সেই ক্ষেত্রে যেটা শক্তিশালী যার আকার, তাহলে নাইট্রোজেন হচ্ছে 2 স্তর, 1 স্তর 2 স্তর, কিন্তু ফসফরাসের 1 স্তর 2 স্তর 3 স্তর, তাহলে ফসফরাসের 3 স্তর, নাইট্রোজেনের 2 স্তর, ফলে ইলেকট্রনের ঘনত্ব কার বেশি? নাইট্রোজেনের বেশি, কারণ আকার ছোট। তো আকার ছোট হওয়ার কারণে ইলেকট্রন তোমার শক্তিমাত্রাটা কার বেশি? এমন নাইট্রিক অ্যাসিডের শক্তিমাত্রাটা বেশি। তার মানে কি? ফলে এটা H+ সহজে দান করতে পারে আর এটা H+ সহজে দান করতে পারে না। অর্থাৎ আকার যদি বড় হয় তাহলে সেটা শক্তিমাত্রা কমে, আর আকার যদি ছোট হয় তার শক্তিমাত্রা বাড়ে, এটা যাতে মনে থাকে, ঠিক আছে? তাহলে আকারের ব্যাপারটা ইম্পর্টেন্ট এখানে। তারপর দেখো হাইড্রোসিডের ক্ষেত্রে, এই হাইড্রোসিড মানে কি? এই যে হ্যালোজেনের সাথে যে অ্যাসিডগুলো হয়, যেমন হাইড্রোজেন আয়োডাইড, হাইড্রোব্রোমিক অ্যাসিড, তারপর হাইড্রোক্লোরাইড অ্যাসিড, তারপর হাইড্রোক্লোরিক অ্যাসিড, তারপর হচ্ছে হাইড্রোফ্লোরিক অ্যাসিড। তো এখানে দেখো এই দেখো উপরের দিক থেকে নিচের দিকে যায়, তাহলে দেখো এই ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। ফ্লোরিনের চেয়ে ক্লোরিনের আকার বড়, ক্লোরিনের চেয়ে ব্রোমিনের আকার বড়, ব্রোমিনের চেয়ে আয়োডিনের আকার বড়। তাহলে যার আকার বড়, অ্যানায়নের আকার বড়, এই যে আয়োডিনের আকার, এই যে আয়োডাইডের আকার, এই আয়োডাইড আয়নের আকার সবচেয়ে বড়, তারপর হচ্ছে ব্রোমাইড আয়নের আকার, তারপর হচ্ছে ক্লোরাইড আয়নের আকার, তারপর হচ্ছে ফ্লোরাইড আয়নের আকার। তো তাহলে যার আকার বড় হবে সেই অ্যাসিডটা শক্তিশালী হবে, মানে সে তত দ্রুত H+ আয়ন কী করতে পারবে? ছাড়তে পারবে। আকার যত বড় হবে সে তত দ্রুত H+ আয়ন দান করতে পারবে, এই কারণে সে তত বেশি সক্রিয়। তো এইগুলো হচ্ছে ইম্পর্ট্যান্ট। আর আরেকটা বিষয় আছে যেটা তোমাদেরকে মানগুলো জানতে হয়, কে এর মান, অর্থাৎ অ্যাসিডের বিয়োজন ধ্রুবক। অ্যাসিডের বিয়োজন ধ্রুবকের মান যত বেশি হয় সে অ্যাসিডটাও তত বেশি শক্তিশালী হয়। আবার বলছি, অ্যাসিডের বিয়োজন ধ্রুবকের মান যত বেশি হয় সে অ্যাসিডটা তত বেশি শক্তিশালী, কে এর মান। সো কে এর মানের উপর নির্ভর করে অ্যাসিডটা শক্তিশালী। এটা হচ্ছে একটা একদম পরীক্ষালব্ধ ফল, কে এর মানটা। তাহলে অ্যাসিডের বিয়োজন ধ্রুবকের মান যত বেশি হয় সে তত বেশি শক্তিশালী হয়। এখানে একটা বিষয় খুব মানে মাথার ভিতরে সেট করে রাখো, দেখো এখানে কিন্তু অক্সো অ্যাসিডের ক্ষেত্রে, তার মানে অক্সিজেনওয়ালা অ্যাসিডের ক্ষেত্রে আকারের ব্যাপারটা একই, জারণ সংখ্যা একই হলে আকার ছোট হলে শক্তিশালী। বাট এটা কিন্তু হ্যালো অ্যাসিড বা হাইড্রোসিডের ক্ষেত্রে অ্যানায়নের আকার, এই হাইড্রোসিডের ক্ষেত্রে অ্যানায়নের আকার বড় হলে, তাহলে এটার সাথে গুলাই ফেলিও না। এটা হচ্ছে অক্সো অ্যাসিড আর এটা হচ্ছে হ্যালো অ্যাসিড বা হ্যালোজেন অ্যাসিড অথবা হাইড্রোসিড। তো হাইড্রোসিডের ক্ষেত্রে অ্যানায়নের আকার অর্থাৎ হ্যালোজেনের আকার বড় হলে সেটা শক্তিশালী হয়। আর এখানে কিন্তু অক্সো অ্যাসিডের ক্ষেত্রে কেন্দ্রীয় মূলের জারণ সংখ্যা যদি একই হয় সেই ক্ষেত্রে মানে যার কেন্দ্রীয় মূলের আকারটা যার ছোট হবে সে শক্তিশালী। আর এখানে তোমার যেটা নির্ভর করবে সেটা হচ্ছে অ্যানায়নের আকার যার যত বড় হবে সে তত বেশি শক্তিশালী হবে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। তো তাহলে আজকের মতো এতটুকুই। আসলে এখানে লুইসের মতবাদটা আজকে পড়াচ্ছি না এই কারণ এটাতে অনেকগুলো সূক্ষ্ম ব্যাপার আছে, যে ব্যাপারগুলো আসলে এটা থিওরি না, যে নর্মালি তোমার কোনো গাণিতিক ব্যাপার না যে সহজে তুমি পারবা সৃজনশীল আনসার করতে পারবে। এখানে অবজেক্টিভের জন্য প্রত্যেকটা সূক্ষ্ম জিনিসই বুঝতে হবে, কারণ এগুলো ভালোভাবে যদি না বুঝো তাহলে তুমি ভর্তি পরীক্ষা বলো বা বিভিন্ন পরীক্ষাগুলোতে তুমি আনসার করতে পারবে না। তো আমার মনে হয় আমি এই কারণে অ্যাড করতেছি না, কারণ এটা যদি আমি এখন পড়াই তাহলে হয়তো অনেকের মাথা খারাপ হয়ে যেতে পারে। তো এই কারণে আমি নেক্সট ক্লাসে ওই লুইসের মতবাদের প্রত্যেকটা জিনিস সূক্ষ্মভাবে আমি বিশ্লেষণ করব। আশা করি তোমাদের আর সমস্যা হবে না। আর এখন আমি যতটুকু পড়িয়েছি এর ভিতরে যদি তোমাদের কোনো কনফিউশন থাকে, কোনো জায়গায় না বুঝো, তার সাথে সাথে আমাকে স্ক্রিনশট করে আমাকে পাঠাবা, যাতে আমি সলভ করে দিতে পারি। আজকে কোনো বাড়ির কাছে আমার থাকবে না। তো আমার এর ভিতরে যদি কোনো সমস্যা থাকে তাহলে তুমি এনিহাও আমাকে জানাবা, যে কোনো যেটা না বুঝো প্রশ্ন করবা, স্ক্রিনশট অথবা ভয়েস রেকর্ড এনিহাও আমাকে প্রশ্ন করবা, আমি আনসার দেবো ইনশাল্লাহ, ঠিক আছে? আর কোনো অবজেক্টিভ বা কোনো কিছু পারতেছো না এরকম যদি কিছু হয় আমাকে পাঠাবা, আমি তোমাদেরকে সলভ করে দেবো। তো আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারবা, ঠিক আছে? তো আরেকটা বিষয় তোমাদেরকে অ্যাড করতে চাচ্ছি, সেটা হচ্ছে নেক্সট উইক থেকে ইনশাল্লাহ তোমাদের জুনিয়র যারা ভাই বোন যারা এবছর এসএসসিতে পাস করেছে, ভালো মার্কস পেয়েছে, তো তাদের জন্য এসএসসি ফার্স্ট ইয়ারের এরকম তোমাদেরকে যেরকমভাবে পড়াচ্ছি এইভাবে একটা গ্রুপ চালু করব। ওই গ্রুপে আমি ইনশাল্লাহ এইভাবে পড়াবো। তো তোমাদের ভাই বোন যদি কেউ থাকে বা তোমাদের পরিচিত কেউ থাকে তোমরা সাজেস্ট করতে পারো। তো ওদের ক্ষেত্রে নিয়ম হবে যে এরকম, যে আমার কোর্স ফি হচ্ছে 9,000 টাকা। তো তার আগে অ্যাডভান্স 1,000 টাকা দিয়ে ভর্তি হতে হবে। তার মানে ক্লাস সর্বোচ্চ 2টা করতে পারবে। তো 2টা ক্লাস করার পরে তারা যদি ভালো লাগে 1 মাস কন্টিনিউ করবে, না হলে আর দরকার নাই। তো ওদেরকে বলবা আমি কীভাবে পড়াই, কে বা কোনো সমস্যা হলে যেভাবে আমি তোমাদেরকে দেখাচ্ছি ওভাবেই তো ইনশাল্লাহ পড়াবো। তো তোমরা তোমাদের জুনিয়রদেরকে সাজেস্ট করবা। তো ওদের কোর্স ফি 9,000 টাকা হবে, 1,000 টাকা অ্যাডভান্স দিয়ে ভর্তি করবে, প্রতি মাসে এইভাবে 1,000 টাকা দেবে। পরবর্তীতে যদি আল্লাহ যদি সব কিছু ঠিক করে যখন রুমে আমরা চলে যাব তখন আমরা ওই টাকাটার সাথে অ্যাডজাস্ট করবো 9,000 টাকার, তখন ওই বই নোট এগুলো সব পাবে আশা করি। আর এর ভিতরে যদি কোনো ধরনের সমস্যা থাকে তাও তো ইনশাল্লাহ সলভ করবো। তো তোমাদের মতো এরকম 2 দিন ক্লাস হবে, বলে দিও। তো আমি গ্রুপটা তোমাদের এই গ্রুপে করবো, সাজেস্ট করব। তো তোমরা তোমাদের ভাই বোনদেরকে এটাতে করার জন্য বলে দিবা আর কি, ঠিক আছে? তোমরা শেয়ার করে দিবা বিষয়টা, ঠিক আছে? জানিয়ে দিবা সবাইকে, যাতে করে সবাই জানতে পারে, যাতে সবাই উপকৃত হয়, ঠিক আছে? তো তাহলে আজকের মতো এতটুকুই। ভালো থাকো, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।